আচ্ছা, আজম আইসিটি অ্যান্ড ফিজিক্স কেয়ার শুরু করলাম। আজকে আমরা অধ্যায় পড়াবো হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, মানে ভৌত আলোক বিজ্ঞান। ঠিক আছে, নতুন পেজ নিলাম। আজ পড়াবো হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, ভৌত আলোক বিজ্ঞান। তাহলে শুরু করলাম। হেডিং দাও বড় করে, ফিজিক্যাল অপটিক্স। ফিজিক্যাল অপটিক্স, ভৌত আলোক বিজ্ঞান। ঠিক আছে, দেখা যাচ্ছে তো সব, তাই না ভাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ভৌত আলোক বিজ্ঞান। তাহলে এই আমাদের হচ্ছে আজকের টপিকস, ভৌত আলোক বিজ্ঞান। অধ্যায় কথা বলো তো, এটা জানো কেউ? তাহলে ভৌত আলোক বিজ্ঞানের প্রথমে আমরা আসবো, দেখো, নিউটনস কর্পাস্কেল থিওরি, মানে হচ্ছে নিউটনের কণিকা তত্ত্ব। লাগো ভাই, প্রথম হচ্ছে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে নিউটনের কণিকা তত্ত্ব। ঠিক আছে, তো কর্পাস্কেল থিওরি মানে হচ্ছে নিউটনের কণিকা তত্ত্ব। তাহলে ইংলিশে প্রথম লাগো, এগুলো দরকার জানা। লাগো নিউটন কর্পাস্কেল থিওরি। কর্পাস্কুলার থিওরি অ্যাডজেক্টিভ লাগবে। ভাই কখন শুরু করাইছেন? কি বলে 1675। এই নিউটনের কণিকা তত্ত্ব কত সালে দেয় এটা মনে রাখতে হবে, 1675। আর বাংলা কি বলতো? নিউটনের কণিকা তত্ত্ব। বাংলা লেখা হচ্ছে নিউটনের কণিকা তত্ত্ব। নিউটনের কণিকা তত্ত্ব। তো নিউটনের কণিকা তত্ত্বতে কি বলছে আমরা একটু দেখব। প্রথম যেটা করছে, এই যে একটা মনে করো, এটা একটা বস্তু নিলাম, মনে করো সাপোজ এরকম একটা বস্তু নিলাম, এই জায়গা এটা মনে করো এখান থেকে আলোক নিঃসৃত হয়, মনে করো আলোক উৎস নিলাম। কি নিলাম? এটা আলোক উৎস। ঠিক আছে, এখান থেকে চারিদিকে আরো কণা আকারে ছড়ায় যাবে। এটা হচ্ছে কণিকা তত্ত্ব। নিউটন বলেছে একটা আলোক উৎস থেকে কি হবে বলতো, আলো কি হবে, কণা আকারে চারিদিকে কি ছড়ায় যাবে। বুঝতে পারছো? তাহলে এখন আমরা যদি দেখি প্রথম কি বলেছে নিউটন, একটু দেখি, বুঝা গেছে? তাহলে নিউটন বলেছে প্রত্যেকটা লাইট উৎস থেকে এক ধরনের পাতলা পার্টিকেল কি হয়, নিঃসরণ হয়। তাহলে দেখো, প্রতিটা লাইট থেকে এক ধরনের পাতলা পার্টিকেল, মানে কণা কি হয় বলো তো ভাই, নিঃসৃত হয়। প্রতিটা লাইট থেকে এক ধরনের পাতলা কি নিঃসৃত হয় বলতো, বা আলোক, প্রতিটা লাইট বা আলোক উৎস থেকে এক ধরনের পাতলা কণা কি হয়, নির্গমন হয় বা নিঃসৃত হয়। প্রথম কথা এটা বলেছে। এবং সবচেয়ে মজার বিষয়, এই কণার বৈশিষ্ট্য কিন্তু নিউটন বলে দিচ্ছে, এটা হচ্ছে স্থিতিস্থাপক। কি? ইলাস্টিক, স্থিতিস্থাপক। এবং এই কণার বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো, দৃঢ় বা অনমনীয়। নমনীয় আর অনমনীয় বুঝো বলতো ভাই, নমনীয় কি? নরম একটা। হ্যাঁ নমনীয়। তুমি যেমন চুইংগাম খাও না, ওটা যেরকম ইচ্ছে ভাঁজ করতে পারো অল্প প্রয়োগ করে। হ্যাঁ আর এটা হচ্ছে দৃঢ় বা অনমনীয়, মানে যেরকম সেরকমই থাকবে, কখনো কি হবে, সহজে কি আর আকৃতির পরিবর্তন হবে না, তাই না? রিজিড ম্যাটেরিয়াল। হ্যাঁ। দৃঢ় বা কি বলতো ভাই, দৃঢ় বা অনমনীয়, মানে সম্প্রসারিত হবে না সহজে। ঠিক আছে, এরপরে কি জি। হচ্ছে বলতো, বিভিন্ন ধরনের আকার এবং আকৃতির। তাহলে এই যে প্রতিটা পাতলা দেখো কণা নির্গত হয়, এই কণার বৈশিষ্ট্য কিন্তু আমি বলতেছি কি নিশ্চিত হয় বলতো, যে কণা প্রতিটা কি আলোক উৎস হতে বা লাইট হতে এক ধরনের পাতলা কণা নির্গমন হয়। এই কণার বৈশিষ্ট্য হচ্ছে এটা স্থিতিস্থাপক, দৃঢ় বা নমনীয়। এবং আরো কি কি বৈশিষ্ট্য হয় বলতো, এটার হচ্ছে কি বিভিন্ন ধরনের আকার এবং আকৃতি থাকে। আকার আকৃতি ধরো এটা এরকম আকৃতি, কোনোটা আছে এরকম, এরকম আর কি। ঠিক আছে, বিভিন্ন ধরনের, দেখো বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের, লিখতে থাকো ভাই। আজকে পড়াবো থিওরি পার্ট প্রথম থেকে শুরু করবো, কারণ কোথায় থেকে আসছে এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। ছোট হলেও মানে একটু ইয়ে টাইপের আছে আর কি, জটিলও না অনেক সহজও না, কিন্তু প্রথম থেকে গেলে জিনিসগুলো সব ক্লিয়ার বুঝতে পারবা, না হলে পরে ক্লিয়ার বুঝতে পারবা না। তোমাদের বাস্তবতার সাথে মিলায় ফিজিক্স পড়তে হবে, তাহলে বুঝতে পারবা। তাহলে স্থিতিস্থাপক, দৃঢ় নমনীয় এবং বিভিন্ন ধরনের কি বলতো ভাই, আকার এবং আকৃতির। আকার মানে বুঝো ছোট আর বড়, আকৃতি মানে হচ্ছে গোলাকার হতে পারে, বর্গাকার হতে পারে, এরকম টাইপের, ঠিক আছে। আকৃতির এই তো প্রথম এটা নিউটন বলেছে, তারপরে বলেছে হচ্ছে দেখো এই কর্পাস্কেল গুলো মানে এই কণাগুলো সোজা পথে যায়। কোন পথে যায়? সোজা পথে ভ্রমণ করে, একবারে ডিরেক্ট স্ট্রেট লাইন। কি লাইন ভাই বলো তো? স্ট্রেট লাইন। তো এই কণাগুলোর পরের বৈশিষ্ট্য কি বলো? এই কণাগুলো লিখি, দেখো এই কণাগুলো কি পথে ভ্রমণ করে বলো তো? সোজাসুজি পথে ভ্রমণ করে, বাঁকা পথে না, কিন্তু একবার স্ট্রেট লাইন, ঠিক আছে। এবং এটা নিউটন বলেছে এটা বিভিন্ন মিডিয়ামে ভাই, পানির মাধ্যমে একরকম হবে স্পিড, বায়ুর মাধ্যমে একরকম, তেলের মধ্যে একরকম, কেরাসিনের মধ্যে একরকম, পেট্রোলের মধ্যে একরকম, গ্লিসারিনের মধ্যে একরকম বলেছে। দেখো এই কণাগুলো সোজাসুজি পথে গমন করে, ঠিক আছে। এবং এটা কিসের বলতো ভাই? মাধ্যমের উপর। দেখো এটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বেগে গমন করে, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বেগে গমন করে বা যায়, ঠিক আছে। নিউটন কি বলেছে জানো? সবচেয়ে ফলস একটা জিনিস সেই সময়, যা হোক তত্ত্ব, কারণ তত্ত্ব না দিলে তো পরে আসতো না। এবং নিউটন দেখেছে যে মাধ্যম যদি হয় ভাই, দেখো ঘন মাধ্যমে আলোর বেগ বেশি দেখাইছে। কোন মাধ্যমের তুলনায় বলো তো ভাই? পাতলা মাধ্যমের তুলনায়। এখন দেখাচ্ছে যখন পানির মধ্যে, নিউটন যেটা করছে, পানি তো একটু কি বলতো ভাই ঘন মাধ্যম না বায়ুর তুলনায়, দেখাইছে ওয়াটারের মাধ্যমের বেগ বায়ু মাধ্যমের তুলনায় বেশি, কিন্তু বর্তমানে আমরা কি বলি বলতো? শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি। ভাই ভুল তথ্য দিক আর যেটা দিক, এখান যদি না দিত তাহলে মানুষ এটা না তো ভাবতো না, বিজ্ঞানীরা পরে আবিষ্কার হতো না। তা নিউটন একটা কি বলেছে ভাই বলতো? এই কণাগুলো সোজাসুজি পথে গমন করবে এবং এটা দেখো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বেগে কি গমন করে। তাহলে নিউটন আরেকটা জিনিস বলেছে, ঘন মাধ্যমে আলোর বেগ বেশি কোন মাধ্যমের তুলনায়? পাতলা মাধ্যমের তুলনায়। তার মানে হচ্ছে এই ওয়াটারে আলোর বেগ, নিউটন যেটা বলেছিল ওয়াটারে আলোর বেগ এয়ারের চেয়ে বেশি, কিন্তু বর্তমান আমরা কি জানি বলতো? বায়ু মাধ্যমে আলোর বেগ কি সবচেয়ে বেশি। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আর একটা কি বলেছে এদিকে দেখো, 3 নম্বরে আসি। 3 নম্বর নিউটন যেটা বলছে, 3 নম্বর বলেছে বিভিন্ন ধরনের রঙের আলোর জন্য, বিভিন্ন রঙের আলোর কি বলতো ভাই, কণার আকার এবং আকৃতি ভিন্ন ভিন্ন। বুঝতে পারছো? তাহলে দেখো বিভিন্ন ধরনের রঙের আলোকোৎসর নিঃসৃত কণাগুলোর আকার আকৃতি বিভিন্ন ভিন্ন ভিন্ন। যেমন নীল আলোর একরকম, লাল আলোর একরকম, হলুদ আলোর একরকম হবে। এটা নিউটন বলছে ভাই, আমার কথা না, নিউটনের কথা। যেহেতু ইনি বলেছেন তাই আমাদের এটা পড়তে হবে। যদি বলে এমসিকিউ নিউটনের তত্ত্ব অনুসারে বা নিউটনের কর্পাস্কুলার থিওরি বা কণিকা তত্ত্ব অনুসারে, তাহলে বিভিন্ন ধরনের রঙের আলোর উৎসের নিঃসৃত কণাগুলোর কি বলতো আকার ও আকৃতি কি হবে বলো? বিভিন্ন বিভিন্ন ভিন্ন 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 হয়, এটা বলছে নিউটন। তাহলে কি থিওরিতে এটা বলছে বলো তো ভাই? বলো, নিউটনের কি কণিকা তত্ত্ব, তাই না? এই যে আমরা নিউটনের কণিকা তত্ত্ব একবার পেজে দেখালাম, দেখতে পাচ্ছ সবাই? তাহলে কয়টা দেখালাম বলো তো ভাই? 3টা, ঠিক আছে।
তাহলে এখন আমরা দেখবো দ্বিতীয় নম্বর পেজে গেলাম। তাহলে দেখো তো অপটিক্যাল, দেখো ফিজিক্যাল অপটিক্স মানে ভৌত আলোক বিজ্ঞান। তাহলে প্রথমে আমরা পড়লাম নিউটন কর্পাসকুলার থিওরি। এটা কত সালে দেয়? 1675 সালে, মানে নিউটনের কণিকা তত্ত্ব। কি হয়, কোনো আলোক উৎস থেকে বোঝা গেছে আলো কণা আকারে বের হয়। কি আকারে বের হয়? কণা আকারে। তো এই কণাগুলোর বৈশিষ্ট্য কি? স্থিতিস্থাপক, দৃঢ় বা অনমনীয়, বিভিন্ন ধরনের আকার আকৃতি হয়। এই কণাগুলো সোজাসুজি পথে গমন করে, মানে বাঁকা পথে না। একবারে এটা এই ধরো এখানে বের হয়েছে, এই যে এই কণা এখান থেকে বের হয়েছে, তো একবারে এই কণা এবার সোজাসুজি পথে গমন করবে। এই কণা এখান থেকে বের হয়েছে, এই কণা একবারে বের হওয়ার পরে সোজাসুজি পথে গমন করবে, এইভাবে বাঁকা পথে নয়। এবার বলিস এই কণাগুলো সোজাসুজি পথে গমন করে এবং এটা বিভিন্ন মাধ্যমে বেগ বিভিন্ন হয়। ভাই কিভাবে দেখো তো? এবং নিউটন বলেছে দেখো ঘন মাধ্যমে আলোর বেগ বেশি, পাতলা মাধ্যমে কম। কিন্তু বর্তমান যুগে কি আমরা জানি বায়ু মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ অন্য যে কোনো মিডিয়ামের তুলনায়। বুঝতে পারছো? যা হোক, এটা ভুল তত্ত্ব ছিল, পরে প্রমাণিত হয়েছে, সমস্যা নাই, কিন্তু তত্ত্ব তো দিছে। এরপরে দেখো বিভিন্ন ধরনের রঙের আলোর উৎসের নিঃসৃত কণাগুলোর আকার ও আকৃতি ভিন্ন ভিন্ন হয়। ধরো লাল লাল কালারের একরকম হবে, হলুদ কালারের একরকম হবে, এইভাবে। বুঝতে পারছো? এবার আসি নিউটনের কণিকা তত্ত্ব, যেগুলো যেগুলো ব্যাখ্যা করতে পারে আর যেগুলো ব্যাখ্যা করতে পারে না। তাহলে এখন দেখবো নতুন পেজে গেলাম। তাহলে নিউটনের কণিকা তত্ত্ব কত সালে দিছে ভাই বলো তো? নিউটনের কণিকা তত্ত্ব, এই লেখা কি বোঝা যাচ্ছে? 1675। মিম বুঝতে পারতেছো লেখা? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে নিউটনের কণিকা তত্ত্ব যেগুলো ব্যাখ্যা করতে পারে, এর পরের লাইন হচ্ছে যেগুলো ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে যেগুলো ব্যাখ্যা করতে পারে। আর এরপরে দেখবো যেগুলো ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, তাহলে যেগুলো ব্যাখ্যা করতে পারে কি করতে পারে? এক নম্বর যদি আমরা দেখি, সেটা হচ্ছে এ ব্যাখ্যা করতে পারে হচ্ছে সরলরৈখিক প্রসারণ। আস্তে আস্তে কি হয় বলো তো ভাই? এই যে মনে করো সরলরৈখিক প্রসারণ, আলো কি হয় বলো তো ভাই? একবারে সরল পথে যায় না, এটা করতে পারে সরলরৈখিক প্রসারণ। দেখো সরল রৈখিক প্রসারণ। তো সরলরৈখিক প্রসারণ ব্যাখ্যা করতে পারে। 2 নম্বর ব্যাখ্যা করতে পারে কি? 2 নম্বর ব্যাখ্যা করতে পারে হচ্ছে প্রতিফলন বা রিফ্লেকশন। কি বলো তো ভাই? প্রতিফলন। তাহলে প্রতিফলন বা রিফ্লেকশন, প্রতিফলন ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, প্রতিফলন কিভাবে ব্যাখ্যা করে? এইদিকে দেখো নিউটন যেটা বলছে সে অনুসারে একটু দেখায় সাইডে। এটা মনে করো একটা বস্তু, এটা মনে করো একটা গ্লাস। ঠিক আছে, গ্লাসের উপর এই কর্পাসকলগুলো মানে কণিকাগুলো কোন পথে যায় বলো তো ভাই? সোজা পথে যায় না, একবারে স্ট্রেট লাইন। যে এই জায়গায় স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, ইলাস্টিক কলিশন। স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার ফলে এখান থেকে কি হবে? এইখান থেকে স্থিতিস্থাপক সংঘর্ষ আবার ওই কোণে কি হয়ে যাবে বলো তো ভাই? বের হয়ে যায়। এইভাবে মানে এই অভিলম্বের সাথে যত কোণে আপাতিত হয় সেই কোণে কি বলো তো ভাই? প্রতিফলিত হয়। ঠিক আছে, থিটা হলে এটা হবে কি? থিটা। এই যে কর্পাসকল মানে কণিকাগুলো এখানে যায়, স্থিতিস্থাপক সংঘর্ষ হয় কার সাথে বলো তো? গ্লাসের সাথে। এইভাবে স্থিতিস্থাপক সংঘর্ষ এভাবে বের হয়ে চলে যায়, এদিকে আসে এদিকে যায়। এভাবে ব্যাখ্যা করছে হচ্ছে কি বলো তো ভাই? প্রতিফলন সূত্র। এরপরে 3 নম্বর ব্যাখ্যা করছে নিউটন। 3 নম্বর ব্যাখ্যা করা যায় এই কণিকা তত্ত্ব দ্বারা, ব্যাখ্যা করা যায় হচ্ছে প্রতিসরণ সূত্র। কি সূত্র? প্রতিসরণ। তো প্রতিসরণ ইংরেজি জানো তো? রিফ্র্যাকশন। এই রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন, আর রিফ্র্যাকশন মানে হচ্ছে প্রতিসরণ। নিউটন কি বলেছে একটু তোমাদের দেখাই, এই যে সাইডে। নিউটন বলেছে এরকম ভাই, প্রতিফলন হয় এটা হচ্ছে কি বলতো ভাই? দর্পণ। গ্লাসেও প্রতিফলন হয় যদি এটা এই কোণটা ক্লান্তি কোণের চেয়ে বড় হয়, সেটা পরের বিষয় আসতেছি। এমনি সিম্পল ভাবে এটা মনে করো আয়না, আর এটা মনে করো স্বচ্ছ গ্লাস। স্বচ্ছ কি বলতো ভাই? কাঁচ। ঠিক আছে, স্বচ্ছ কাঁচে এটা যদি অবিলম্ব দাগা এরকম, এগুলো পরে আবার আসবো, এমনিতে হাই স্কুলে এতটুকু পড়ছে হয়তো বা, সেই বেস অনুসারে করাচ্ছি।
এবার আসলাম এইখান দিয়ে, যখন দেখো তো কর্পাস্কেলগুলো আসবে। কর্পাস্কেল মানে কি বললো তো ভাই? কণিকা না? এই ছোট ছোট কণা, নিউটন বলেছে আলো কণা আকারে বের হয়। এভাবে আসার পরে তখন কি করবে বলো তো ভাই? এটা পাতলা মাধ্যম, ঠিক আছে? এটা পাতলা মাধ্যম, আর এটা হচ্ছে ঘন, নিচেরটা ঘন মাধ্যম। এবার আসলে কি করবে? এই যে যাচ্ছে, এই যে কণিকাগুলো আসছে যখন নিচে, দেখো তো ভাই এগুলা যেহেতু কি মাধ্যম বলো তো ভাই? ঘন মাধ্যম, প্রচুর অণু পরমাণু থাকবে এইভাবে। তখন করবে কি জানো? এ যাতে যাবে কোন দিক দিয়ে বলো? এ কিন্তু যাতে যাবে সোজাসুজি, কিন্তু ভাই ঘন মাধ্যমে আমরা জানি কি বলতো, এই দিক দিয়ে না যায়, কোন দিক দিয়ে আসবে বলতো ভাই? এই দিক দিয়ে না যায়, আসবে হচ্ছে যে অবিলম্বের কাছাকাছি দেখানো, ঘন মাধ্যমে অবিলম্বের দিকে ব্যাখ্যা যায়। তো এই থিওরি আবার কিভাবে ব্যাখ্যা করছে নিউটন? এটা ঘন মাধ্যম, তখন কর্পাস্কেলকে কি করবে দেখো, এই দিকে সবগুলো টানবে, এইভাবে টানবে, এভাবে টানবে, এইদিকে যেহেতু পরমাণু সংখ্যা বেশি, এভাবে টানা এদের কাছে নিয়ে আসবে। বুঝতে পারছো? এই টানাটানির ফলে, এই টানাটানির ফলে লব্ধি হবে এই বরাবর, অবিলম্বের দিকে যাবে। এই কোণ যদি θ1 হয়, এই কোণটা হবে θ2। কিন্তু প্রশ্ন হচ্ছে θ2 হচ্ছে ছোট কার তুলনায়? θ1 এর, কারণ পাতলা মাধ্যম থেকে ঘন মাধ্যম গেলে অবিলম্বের দিকে বেঁকে যায়। তো নিউটন বলেছে এখানে যেহেতু প্রচুর গণমাধ্যম কণা আছে, এই যে আলোক একটু কণা, সেই কণাগুলো টানে নিয়ে আসবে। কোন দিকে টানে নিয়ে আসবে? এইভাবে টানে নিয়ে আসবে, নিয়ে আসে অবিলম্বের দিকে নিয়ে চলে আসবে, নিয়ে এসে এই পথ সৃষ্টি করবে। এই সোজাসুজি পথ না যায়, এদিকে একটু ব্যাখ্যা যাবে। বুঝাতে পারছি? তাহলে নিউটনের কণিকা তত্ত্ব যেগুলো ব্যাখ্যা করতে পারে, তাহলে কি ব্যাখ্যা করলো? 1 নম্বর সরলরৈখিক প্রসারণ, 2 নম্বর কি? প্রতিফলন, 3 নম্বর কি বলো তো ভাই? প্রতিসরণ। এই তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এই যে লব্ধি বলে নিয়ে আসবে, আমি যদি আরেকটু দেখাই তোমাদের, মনে করো এই একটা কর্পাস্কেল মানে হচ্ছে একটা কি, কর্পাস্কুলার মানে হচ্ছে একটা কণা। এই কণাকে কি করবে বলো তো? এটা কি মাধ্যম ছিল তো? ঘন মাধ্যম না? এতে অসংখ্য কণা আছে, তখন কি করবে বলো? কণা থাকলে এ টানবে এইদিকে, এই টানবে এইদিকে, বল দে, এই কণাগুলো টানবে এইদিকে, এই কণাগুলো টানবে এইদিকে, এই কণাগুলো টানবে এইদিকে, দিয়ে একটা কি সৃষ্টি করবে বলো তো? সবগুলো লব্ধি মিলে একটা কি এফ নেট সৃষ্টি করবে না? এই এফ নেট করবে কি? এই সোজাসুজি ওইদিকে না যায়, এই পথে না চলে আসবে, অবিলম্বের কাছাকাছি না চলে আসবে, অবিলম্বের দিকে ব্যাগা যায়, এটা ছোট হবে আপাতন কোণের চেয়ে। দেখো তো প্রতিসরণ কোণ ছোট হবে যদি এটা পাতলা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়। তো নিউটনের এই 3টা ব্যাখ্যা করতে পারে নিউটনের কণিকা তত্ত্ব। আর প্রশ্ন হচ্ছে তাহলে নিউটনের কণিকা তত্ত্ব ব্যাখ্যা করতে পারে নাকি, সেটা আমরা দেখি। ঠিক আছে, পরের পেজে গেলাম, লিখলাম নিউটনের কণিকা তত্ত্ব যেগুলো ব্যাখ্যা করতে পারে না। তাহলে নিউটনের কণিকা তত্ত্ব যেগুলো ব্যাখ্যা করতে পারে না, যেগুলো ব্যাখ্যা করতে পারে না। তাহলে কি ব্যাখ্যা করতে পারে না? 1 নম্বর লেখো। এগুলো কিন্তু মনে রাখতে হবে ভাই, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি তো এখনো মেন পড়ায় যাইনি, কারণ এগুলা থেকে নিয়ে যাবো তোমাদের। আসলে প্রথম থেকে শুরু থেকে যদি না যাই তাহলে বুঝতে পারবে না। শুরু থেকে গেলে পড়ালেখার আনন্দটা পাবো, ভাল লাগবে, যে এখান থেকে এটা আসলো, এখান থেকে এটা আসলো। নিউটন যদিও ভুল কিছু তথ্য দিছে, তারপরেও বিজ্ঞানীরা নিয়ে গবেষণা শুরু করেছে। আসলে কি তাই? তার থেকে আস্তে 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 আধুনিক যুগে আমরা প্রবেশ করছি। তো প্রথম যেটা করতে পারে না, দেখো ইন্টারফারেন্স অফ লাইট, ব্যতিসার বা ব্যতিসার ব্যাখ্যা করতে পারে না। ব্যতিসার মানে কি জানো? কোনো জায়গায় আলো জ্বলবে, কোনো জায়গায় আলো, মনে করো আলো তো লাইট মারলে সব জায়গায় জ্বলার কথা, দুইটা লাইট একসাথে মারলেও পরিপাতনের ফলে কিছু কিছু জায়গায় অন্ধকার সৃষ্টি করবে, মানে আলো নাই মনে হবে, অন্ধকার হয়ে গেছে, মানে আলো, দেখো তো আলো পথে বাধা দান করা। আলোর এই ব্যতিসার যদি বাংলায় বলি, খাঁটি বাংলায় যদি বলি, আলোর, বুঝে গেছে, পথে বাধা দান, এই বাধা দানই হচ্ছে ব্যতিসার। ঠিক আছে, আলোর গমন পথে বাধা সৃষ্টি করবে, কোনো জায়গায় অন্ধকার সৃষ্টি করবে, ডোরার সৃষ্টি করবে। কিসের সৃষ্টি করবে? আলো এবং অন্ধকারের ডোরা। আলো তো ঠিক আছে, দুইটা আলো একসাথে মারলে তো সবকিছু আলোকিত হওয়ার কথা, কিন্তু
এই অন্ধকার কোথায় থেকে আসলো? এই অন্ধকারটা মানে হচ্ছে আলোর ঝালর সৃষ্টি করবে। এই অন্ধকারটা মানে হচ্ছে বাধা, আলো সৃষ্টিতে বাধা। সেটাই হচ্ছে ব্যতিচার ব্যাখ্যা করতে পারে না। 2 নম্বর কি ব্যাখ্যা করতে পারে না? অপবর্তন। এই অপবর্তন যদি আমি বাংলায় বলি, এমনি সিম্পলে, অপবর্তন বা বিচ্ছুরণ একই জিনিস। খাঁটি বাংলায় যদি আমি বলি, অপবর্তন মানে হচ্ছে আলো তো এতদিন জানতাম সরল পথে যায়, কিন্তু আলো একটু বাঁকা যায়। এই বাঁকটাই ব্যাখ্যা করতে পারে না। অপবর্তন মানে হচ্ছে আলো সরল পথে না যেয়ে সামান্য বেঁকে যায়। এই সামান্য বাঁকাই হচ্ছে আলোর অপবর্তন। ঠিক আছে? এই সামান্য বেঁকে যায় অপবর্তন। এটা নিউটনের কণিকা তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। কেন আলো বাঁকা গেল? সোজা পথে যাওয়ার কথা ছিল না? নিউটন বলেছে সোজা পথে যাই। আরেকটা যেটা ব্যাখ্যা করতে পারে না সবচেয়ে বড়, সেটা হচ্ছে পোলারাইজেশন বা সমবর্তন। সমবর্তন ব্যাখ্যা করতে পারে না। সমবর্তন যদি আমি বাংলায় সিম্পলে বলি, আলো এক তল বরাবর কম্পিত হবে, সেটাই হচ্ছে সমবর্তন। যে কোনো নির্দিষ্ট তল বরাবর এই লাস্টে পড়াবো এগুলা, হ্যাঁ? আলো একটা নির্দিষ্ট তল বরাবর গমন করবে, এটাকেই বলা হচ্ছে সমবর্তন বা পোলারাইজেশন। এই সমবর্তন ব্যাখ্যা করতে পারে না। এই তিনটা হচ্ছে নিউটনের কণিকা তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে? আরেকটা মজার বিষয় কি তোমাদের বলি। 1850 সালে ফোকাল্ট একবারে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে, একবারে পরীক্ষা সহ, এক্সপেরিমেন্টলি। কত সালে? এদিকে দেখো, একটা ইম্পর্টেন্ট তথ্য দেখাই। নিউটন বলেছিল কি বলতো? ঘন মাধ্যমে আলোর বেগ বেশি। কিন্তু 1850 সালে, 1850 সালে কে বলতো ভাই? ফোকাল্ট। এটা একটা বিজ্ঞানীর নাম। ফোকাল্ট এক্সপেরিমেন্টলি মানে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে। এক্সপেরিমেন্টলি প্রমাণ করে যে হচ্ছে, এদিকে দেখো, আলোর বেগ, কার বেগ? আলোর বেগ। এদিকে দেখো তো ভাই, ওই ওয়াটার মাধ্যমে কম, এবং কি হলো, ইয়ার মাধ্যমে আলোর বেগ কি বেশি। এটা প্রমাণ করে কে? ফোকাল্ট। ফোকাল্ট কত সালে? 1850 সালে। নিউটন বলে কি? নিউটন বলছিল যে ঘন মাধ্যমে আলোর বেগ বেশি। এটা তো ঘন মাধ্যম, আর এটা তো পাতলা মাধ্যম। এই পানির চেয়ে কি বাতাস বেশি পাতলা না? নিউটন বলেছিল 1875 সালে, বলছিল যে পাতলা মাধ্যমে চেয়ে ঘন মাধ্যমে আলোর বেগ বেশি। কিন্তু 1850 সালে এটা ফলস হয়ে গেল। নিউটনের যে তত্ত্ব ছিল এটা মিথ্যা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? নিউটন যে তথ্য দিছিল এটা মিথ্যা প্রমাণ করলো। এটা পরীক্ষাগারে এক্সপেরিমেন্টলি পরীক্ষার মাধ্যমে এই যে ফোকাল্ট প্রমাণ করে যে না, আলোর বেগ হচ্ছে পাতলা মাধ্যমে বেশি। বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার? তোলা হয়েছে সবার? জি ভাইয়া। কয়জন আছে তোমরা এখন? ছেলেরা কেউ আছে? আছে। কয়জন টোটাল? মোট 4 জন। ওয়াকিল আছে। ও, তাহলে এখন দেখো, পরের পেজে গেলাম। তাহলে আমাদের নিউটনের কর্পাসকুলার থিওরি বা কণিকা তত্ত্ব শেষ। কি কি ভুল আর কি কি ব্যাখ্যা করতে পারে আর কি কি ব্যাখ্যা করতে পারে না বললাম। এই যে আমি যদি যাই ভাই, দেখো, নিউটনের কণিকা তত্ত্ব এই 3টা ব্যাখ্যা করতে পারে। সরলরৈখিক প্রসারণ মানে আলো যে সরল রেখা বরাবর যাচ্ছে সেটা ব্যাখ্যা করতে পারে। প্রতিফলন ব্যাখ্যা করতে পারে, প্রতিসরণ ব্যাখ্যা করতে পারে। কিন্তু ব্যাখ্যা করতে পারে না হচ্ছে ব্যতিচার ব্যাখ্যা করতে পারে না, অপবর্তন বা বিচ্ছুরণ ব্যাখ্যা করতে পারে না, সমবর্তন ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে? এবার আসি, নিউটন কত সালে দিছিল এটা বলো? 1675। এই নিউটনের 75 সাল। সমযুগে 1678 সালে হাইগেন্স কিছু তত্ত্ব দেয়। হাইগেন্স, ঠিক আছে? ডাচ বিজ্ঞানী হাইগেন্স। লাগো। ভাইয়া আপনার কি নেট প্রবলেম? স্ক্রিন চলে যাচ্ছে বারবার। না, প্রবলেম নাই তো। মৌ বললো। তোমারও? আমার ওয়াইফাই প্রবলেম নাই তো। তোমারও চলে যাচ্ছে?
মিউট খুলতে বলেন তো, সবাইকে বলেন। সবার কি এরকম সমস্যা? এই সবার কি সমস্যা হচ্ছে নাকি গো? স্ক্রিন আসছে আর যাচ্ছে নাকি? সবাই মিউট করে নিয়ে বসে আছে। তা আমার হ্যাঁ কণ্ঠ ভাই, শুনতে এরকম পাচ্ছে না, হচ্ছে। না পড়তেছে না, আন্দাজি বসে আছে। ওই যে মো বললো। এই মিম কোথায়? মিম তুমি কোথায় গেছো? মিম নাই। আনিকা, তারপর আমি, মো আর ওয়াকিল, লাইনে ছিল 4 জন যে, চলে গেছে। আর আবার কি হইলো? মানে স্ক্রিন চলে যাচ্ছে বারবার। এই আনিকা তোমারও চলে যাচ্ছে নাকি? ওয়াকিল, এই ওয়াকিল কথা ফোনের বলতেছো না কেন? ফোনের কাছে নাই এরা। আন্দাজি। ওই যে মো বললো তো, মোর মিউট খোলা আছে। বুঝতে পারছি। মোর কি এখন ঠিক হয়েছে? না, না ভাই, আসছে এরকম হতেই আছে। তাহলে তুমি কেটে দাও, আবার ঢুকো নতুন করে। এরকম হয়। আমার এরকম হচ্ছে, দেখি। তাহলে এই যুগে ডাচ বিজ্ঞানী হাইগেন্স একটি তত্ত্ব দেয়। তাহলে হাইগেন্স কি তত্ত্ব দেয় দেখো। তাহলে হাইগেনের কি হলো? হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব লাগো। কি বিজ্ঞানী ভাইয়া ওটা? ডার্স? হ্যাঁ, ডাচ বিজ্ঞানী, ডাচ। হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব। এই নিউটন কি বলছিল? নিউটন বলছিল লাইট একটি কি বলতো কণা। এবার হাইগেন্স বলেছে না, লাইট কণা আকারে বের হয় না, তরঙ্গ আকারে বের হয়। এটা কেন আসছে দেখো, হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব, হাইগেন্সের আলোর তরঙ্গ তত্ত্ব, ঠিক আছে? হাইগেন্সের আলোর তরঙ্গ তত্ত্ব। নিউটন কি বলেছিল বলতো? কণিকা তত্ত্ব দিছিল যে আলো এক প্রকার কণা, কিন্তু হাইগেন বলেছে না, আলো কণা না, আলো হচ্ছে তরঙ্গ তত্ত্ব। এটা কত সালে নিয়ে আসছিল? নিউটন দিছিল 1675 সালে, ইনি দিছে 1678 সালে, 3 বছর পরেই। এবং আর একটা তথ্য বলেছে, এইদিকে দেখো তো। হাইগেন বলেছে লাইট একটি মেকানিক্যাল ওয়েভ, মানে যান্ত্রিক তরঙ্গ। আলো একটি যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ। এবার ঠিক হইলো? না ভাইয়া। সমস্যা হচ্ছেই? হ্যাঁ, দেখাই যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু ওই মাঝে মাঝে চলে যাচ্ছে, আবার আসতে চলে যাচ্ছে, আবার আসতে যাচ্ছে। এখনো হতেই আছে এরকম? হ্যাঁ, এই তাই? যে মুখে দিয়ে বান্ধা আছে, বলতে পারছে না। ওরা ফোনের কাছে নাই। তে কি কি জন্য এরা আছে অনলাইনে? এই ওয়াকিল, অনলাইন আছো? না তো, আশ্চর্য। কোনো সারা শব্দই নাই আর। আনিকাও নাই। আন্দাজে এসে বসে আছে কেন? গিগাবাইট ফেরত যাচ্ছে। তো এখন কি, এখন হচ্ছে এরকম ভাই? হ্যাঁ ভাইয়া। দেখাই যায় না হ্যাঁ দেখা যাচ্ছে। তো? কিন্তু মাঝে দেখা মাঝে যাচ্ছে, কিন্তু ওই মাঝে মাঝে চলে যাচ্ছে, মানে লোডিং দেখায় না, ওই ঘুরছে মাঝে মাঝে। ওরে আল্লাহ। তাহলে এখন করণীয় কি? প্ল্যান করান, আজকে প্রবলেম হবে না। আচ্ছা, পারফরমেন্স সামনের দিন বাড়ায় দিই। দেখেন। এবার দেখো তো কি হয়। আচ্ছা, আলো একটি যান্ত্রিক তরঙ্গ। এই যান্ত্রিক তরঙ্গের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, যান্ত্রিক যদি তরঙ্গ হয়, এই তরঙ্গ চলাচলের জন্য মাধ্যম দরকার। যান্ত্রিক তরঙ্গ হলে অবশ্যই এই তরঙ্গ চলাচলের জন্য মাধ্যম দরকার। ঠিক আছে? এরপরে দেখো তো ভাই, এবার বলল আলো তলে একটি যান্ত্রিক তরঙ্গ, তাহলে মাধ্যম দরকার। ঠিক আছে? এখন এ নাম দিল ইথার বলে একটা মাধ্যম কল্পনা করলো আর কি। কি মাধ্যম বলো তো? ইথার মাধ্যম। এখন প্রশ্ন হচ্ছে,
সবার মধ্যে তখন আসলো যে ভাই আপনি ঠিক আছে বললেন যান্ত্রিক তরঙ্গ, এর জন্য তো মাধ্যম দরকার, কিন্তু সূর্য থেকে যখন পৃথিবীতে আলো আসে তখন তো বায়ুমণ্ডল তো সব জায়গায় নাই, শূন্য দিয়ে আলো আসে, তখন এটা আসে কিভাবে? বুঝতে পারছো? এখন তো ভাই পৃথিবীতে বায়ুমণ্ডল তো আছে কয়েক 500 কিলোমিটার হোক আর 1000 কিলোমিটার হোক উপরে, কিন্তু সূর্য থেকে যখন পৃথিবীতে আলো আসে মাঝখানে তো কোনো মাধ্যম নাই, মানে কোনো বায়ু শূন্য মাধ্যম। তাহলে আলো যদি যান্ত্রিক তরঙ্গ হয়ে থাকে তাহলে তো আলো মাধ্যম ছাড়া আসার তো কথা না, কারণ যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে এই তরঙ্গ মাধ্যম দরকার, সে পানি মাধ্যম হোক বায়ু মাধ্যম হোক, মাধ্যম ছাড়া চলতে পারে না। যেমন যান্ত্রিক তরঙ্গ একটা শব্দ, শব্দ তুমি যদি যাও কোনো ঘরের মধ্যে যদি ঢুকো, ওই ঘরে যদি বায়ু সবগুলো বের করে নেয়, যতই তুমি চিল্লাচিল্লি করো কোনো কথা শুনতে পাবা না। এই জন্য চাঁদে গেলে মানুষ কথা শুনতে পায় না একজন আর আরেকজন, বুঝতে পারছো? কারণ চাঁদে কোনো বায়ু নাই। তো এখন সবার প্রশ্ন জাগলো তখন যে আলো যদি যান্ত্রিক তরঙ্গই হবে তাহলে আলো সূর্য থেকে তো পৃথিবীতে আসার কথা না, কারণ মাঝখানে কোনো মাধ্যম নাই। তখন করলো কি হাইগেন একটা ইথার নামে কাল্পনিক মাধ্যম তৈরি করলো। বুঝতে পারছো কি ঘোষণা দিল? তাহলে দেখো, ইথার নামক কাল্পনিক মাধ্যমের উপস্থাপন করলো, মাধ্যমের উপস্থাপনা করা হলো। এই ইথার মাধ্যম হচ্ছে মহাবিশ্বের সব জায়গায় বিস্তৃত। বুঝতে পারছো এই ইথার মাধ্যমের বৈশিষ্ট্য কি? এই ইথার মাধ্যম অত্যন্ত পাতলা এবং উচ্চ। এই ইথার মাধ্যমের বৈশিষ্ট্য কি? এই ইথার মাধ্যম হলো, এই কাল্পনিক ইথার মাধ্যম এই ইথার মাধ্যম হলো পাতলা, ঠিক আছে, এবং উচ্চ স্থিতিস্থাপক, হাইলি ইলাস্টিক। বুঝতে পারছো? যেটা মহাবিশ্বের সব জায়গায় বিস্তৃত। এই ইথার নামক কাল্পনিক মাধ্যম, এটা কিন্তু সব জায়গায় বিস্তৃত। বুঝিছো? তাহলে কি হলো ভাই, ঝামেলা কোথায় বাঁধলো? এদিকে দেখো, হাইগেন বললো কি, হাইগেনের আলোঙ্গ মানে আলো হচ্ছে একটা তরঙ্গ। এই আলো একটি খালি তরঙ্গ না, যান্ত্রিক তরঙ্গ, কিন্তু যান্ত্রিক তরঙ্গ হলে মোস্ট মানে সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে মাধ্যম ছাড়া চলতে পারে না। যেমন শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। এই জন্য করলো কি, যখন প্রশ্ন জাগলো তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো কিভাবে আসলো, কারণ মাঝখানে তো মাধ্যম নাই, তখন ইথার নামক একটা কাল্পনিক মাধ্যম উপস্থাপনা করা হলো। এই ইথার মাধ্যমের বৈশিষ্ট্য হলো এটা অনেক পাতলা, এটা উচ্চ স্থিতিস্থাপক এবং যেটা মহাবিশ্বের সব জায়গায় আছে, এবং সেটার বেগও দেখানো হলো। কি দেখানো হলো? এদিকে দেখো, সেটার বেগ ঘোষণা দিল এরকম, যদি এটা যান্ত্রিক তরঙ্গ হবে তাহলে বেগ হচ্ছে √, শব্দ অধ্যায় এটা তোমাদের পড়াবো, ই ডিভাইডেড বাই হচ্ছে রো। এর অর্থ হচ্ছে, এইদিকে দেখো, এটার বৈশিষ্ট্য হচ্ছে মাধ্যমের স্থিতিস্থাপকতা, মাধ্যমের স্থিতিস্থাপকতা, ঠিক আছে। এই 2 নম্বর হচ্ছে, এটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব, যে মাধ্যম দিয়ে আলো আসবে। আর ভি হচ্ছে যান্ত্রিক তরঙ্গের বেগ, যান্ত্রিক তরঙ্গের বেগ। জুই এখনো ওরকম হচ্ছে? জি ভাইয়া। আশ্চর্য, তো একটা ঝামেলায় পড়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, হলে আর কি বলবো। ইয়ার এই মো হচ্ছে, তোমারও এখন ওরকম হচ্ছে? জি, পরে হতেই আছে। দেখেন নি, আমি পিক দিয়ে রাখছি, স্ক্রিনশট দিছি। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা হচ্ছে এটা ভিডিও দাঁড়াও,
কি গো, রেকর্ড হচ্ছে না নাকি? আচ্ছা পজ করলাম, হ্যাঁ তাহলে ঠিক আছে। তাহলে কি করলাম বলো তো? তাহলে মাধ্যম, এই যে যান্ত্রিক তরঙ্গের বেগ হবে হচ্ছে কি তাহলে ভাই বলো তো? যান্ত্রিক তরঙ্গের বেগ হবে হচ্ছে, দেখো √E মানে হচ্ছে মাধ্যমের স্থিতিস্থাপকতা, আর রো হচ্ছে মাধ্যমের কি বলতো ভাই, ঘনত্ব। ঠিক আছে। এবার মজার বিষয় হচ্ছে মাইকেলসন মনলি বলে একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা আমি দেখাচ্ছি না, বড় ক্যালকুলেশন, পরীক্ষায় তেমন আসে না, খালি জানা রাখবো মাইকেলসন মনলি কিসের এই এক্সপেরিমেন্ট করছে। মাইকেলসন মনলির পরীক্ষায় প্রমাণিত হয় ইথার নামক কোনো বস্তুর অস্তিত্বই নাই। তাহলে এই যে তোমাদের বইয়ে আছে দেখো, আগে পড়াতাম, অনেক সময় লাগে আর কি। মাইকেলসন মরলির পরীক্ষা, কার পরীক্ষা? মল্লের পরীক্ষা। তো মাইকেলসন মল্লের পরীক্ষা কি পরীক্ষা করছে এরা? এরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে যে ইথার নামক কোনো মাধ্যম নাই। কি নামক কোনো মাধ্যম নাই? ইথার নামক কোনো মাধ্যমের অস্তিত্ব নাই। ঠিক আছে। কোনো অস্তিত্ব নাই। এখন কি হচ্ছে তোমাদের বলো? দেখা যাচ্ছে জয়? এখন পর্যন্ত কিছু হয়নি। তার মানে ওইটা ফেসবুকেরই প্রবলেম। দেখো তাহলে মাইকেলসন মল্লিক কি পরীক্ষা প্রমাণ করে দেখো। এই যে আমাদের হাইগেন্স বলেছিল হচ্ছে কি এটা বলো, মাধ্যম দরকার, তাই না? কি দরকার? মাধ্যম, যেহেতু মাধ্যম। যান্ত্রিক তরঙ্গ। এই জন্য কি করলো, তখন প্রশ্ন জাগলো যে সূর্য থেকে পৃথিবীতে তো আলো আসার কথা না, কারণ মাঝখানে শূন্য মাধ্যম, কোনো মাধ্যমই নাই, বায়ু নাই, কোনো মাধ্যম নাই। তখন এই কল্পনা করলো যে মহাবিশ্বে একটা ইথার নামক মাধ্যম আছে, যেটা সব জায়গায় বিস্তৃত, এটা হাইলি ইলাস্টিক মানে উচ্চ স্থিতিস্থাপক এবং প্রচুর পাতলা, সব জায়গায় আছে। কিন্তু মাইকেলসন মল্লি পরীক্ষার মাধ্যমে দেখালো যে ইথার নামক কোনো মাধ্যমের কোনো অস্তিত্বই নাই পৃথিবীতে। তাইলে হাইগেন এটা কি ফলস খেয়ে গেল না? তো থিওরি আর টিকলো? তাহলে এখন আমরা দেখবো হাইগেনের যে তরঙ্গ তত্ত্ব কি কি ব্যাখ্যা করতে পারে আর কি কি ব্যাখ্যা করতে পারে না। তো পরের এটাতে গেলাম, দেখো লাগো তো ভাই। তাহলে কি কি ব্যাখ্যা করতে পারে আর কি কি ব্যাখ্যা করতে পারে না সেটা আমরা দেখবো একটু, দেখো। তাহলে হচ্ছে হাইগেনের তত্ত্ব যেগুলো ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে। এক নম্বর হাইগেনের তত্ত্ব কি ব্যাখ্যা করতে পারে, এক নম্বর যদি তোমাদের বলি, এটা ব্যাখ্যা করতে পারে হচ্ছে সরলরৈখিক প্রসারণ, আলোর সরলরৈখিক প্রসারণ। সম্প্রসারণ বা প্রসারণ, এটা ব্যাখ্যা করতে পারে। দুই নম্বর কি ব্যাখ্যা করতে পারে? দুই নম্বর ব্যাখ্যা করতে পারে আলোর প্রতিফলন। এই আলোর প্রতিফলন ব্যাখ্যা করতে পারে, দেখো সেই ব্যাখ্যা হচ্ছে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান আলোর প্রতিফলন কোণ। দেখো আলোর আপাতন কোণ এবং আলোর প্রতিফলিত কোণ সমান। এবং ব্যাখ্যা করতে পারে তিন নম্বর কি, আলোর প্রতিসরণ। কোনো সমস্যা হয়েছে? জি না ভাইয়া? ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা ব্যাখ্যা করতে পারে আলোর প্রতিসরণ। ঠিক আছে। তো এটা কি আমরা জানি, প্রতিসরণের সূত্র কি বলো তো ভাই? আপাতন কোণের সাইন, আপাতন কোণের সাইন এবং প্রতিসরিত কোণের সাইন এর মান সর্বদা কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক।
ধ্রুবক হবে। ঠিক আছে, এই সূত্রটা দিচ্ছে হচ্ছে স্নেল, এখানে স্নেলের ল বলা হয় আর কি, আমরা পরে দেখতেছি। এরপরে আসি হচ্ছে এইদিকে দেখো 4 নম্বর। 4 নম্বর আলোর দেখো ব্যতিচার বা পথের মধ্যে বাধা ব্যাখ্যা করতে পারে। দেখছো, এই আলোর ব্যতিচার কিন্তু নিউটনের কণিকা তত্ত্ব ব্যাখ্যা করতে পারেনি। আলোর ব্যতিচার বা পথের মধ্যে বাধা ব্যাখ্যা করতে পারে। এবার 5 নম্বর আলোর অপবর্তন বা বিচ্ছুরণ ব্যাখ্যা করতে পারে। আলোর অপবর্তন বা বিচ্ছুরণ ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, এইবার দেখো 6 নম্বর ঝামেলা এখানে, এর সমবর্তন ব্যাখ্যা করতে পারে না। কি ব্যাখ্যা করতে পারে না? আলোর সমবর্তন। এই সমবর্তন কি করতে পারে না ভাই? ব্যাখ্যা করতে পারে না, এটাই ঝামেলা। সবই ব্যাখ্যা করতে পারলেও হাইগেনসের কি বলতো এই তরঙ্গ তত্ত্ব কি ব্যাখ্যা করতে পারে না? বলো, আলোর কি আলোর সমবর্তন। সমবর্তন ব্যাখ্যা করতে পারে না। কিন্তু নিউটনের কি ছিল জানো? উপরের 3টা ব্যাখ্যা করতে পারতো নিউটনের তরঙ্গ তত্ত্ব এই 3টা ব্যাখ্যা করতে পারলেও নিউটন এই 3টা ব্যাখ্যা করতে পারেনি। কিন্তু দেখো হাইগেনসের তরঙ্গ তত্ত্ব অনুসারে দেখো আরো 2টা বাড়ছে, খালি ব্যাখ্যা করতে পারেনি আলোর কি বলতো সমবর্তন। একই সমবর্তন মানে হচ্ছে আলো একই তল বরাবর কম্পিত হবে বা একই তল বরাবর যাবে, গমন করবে, সেটা হচ্ছে আলোর সমবর্তন। এই জিনিসটা ব্যাখ্যা করতে পারেনি। তাহলে হাইগেনসের তরঙ্গ তত্ত্ব কি সেটা একটু আমরা দেখব। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা দেখি একটু ব্যাখ্যা করি। সময় তোমাদের কটা পর্যন্ত দিছিস? শেষ না আছে? আছে 7টা, 1 ঘন্টা করাবেন। হুম, 6টা ঠিক আছে। 49। আচ্ছা গেলাম। দেখো হাইগেনসের তরঙ্গ তত্ত্ব। হাইগেনস এর তরঙ্গ তত্ত্বের নীতি। তরঙ্গ তত্ত্বের নীতি। ঠিক আছে, এবার আসি 1 নম্বর। 1 নম্বর পড়াবো হচ্ছে ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গমুখ। বা তরঙ্গমুখ। ঠিক আছে, তাহলে তরঙ্গমুখ কি একটু যদি আমরা দেখি, এইদিকে দেখো। এখন তাহলে এটা দেখো, এইটা হচ্ছে এই তরঙ্গমুখ দেখতে পাইছো? ওই ফন্ট পড়াচ্ছি, হ্যাঁ ব্যাখ্যা দিচ্ছি একটু পর। এটা মাধ্যমের সকল দেখো তো ভাই কণা বা অবস্থান, সকল কণার অবস্থান যেখানে কণাগুলো একই দশায় কম্পিত হচ্ছে। এই দশা মানে হচ্ছে এদিকে দেখো, ওই জায়গায় হচ্ছে সরণ,
বেগ, ত্বরণ ইত্যাদি এগুলা সেম থাকে, একই দশা মানে সমদশা সেম থাকে। সমদশা যদি বলে সমদশা, তাহলে এটা হচ্ছে মাধ্যমের সকল কণার অবস্থান, যেখানে কণাগুলো একই দশায় কি হচ্ছে বলো তো ভাই, কম্পিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন তোমাদের যদি আমি দেখাই, এদিকে দেখো তরঙ্গটা এরকম হবে, ওয়াই ইকাল টু, এগুলা দেখাবো পরে আবার আসবে, এমনি জানা রাখো এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে কে এক্স। কোনটা কি একটু দেখাচ্ছি দেখো, এটা একটা মনে করো তরঙ্গের সমীকরণ। ঠিক আছে, এই হাইগেন যেহেতু পড়াচ্ছে এটা যান্ত্রিক তরঙ্গ, শব্দ অধ্যায় দেখবে এরকম আছে। তাহলে ওয়াই এর বৈশিষ্ট্য হচ্ছে এদিকে দেখো, বস্তুর স্থানান্তর, অবস্থার স্থানান্তর। ঠিক আছে, এ মানে হচ্ছে সর্বোচ্চ বিস্তার। এরপরে এদিকে দেখো তো ভাই, এই পুরোটা ভিতরে যেটা আছে একে বলা হয় হচ্ছে দশা। পরে আসতেছি। এই এক্স কে বলা হয়, এদিকে দেখো এই শুধু এক্স কে বলা হয়, আচ্ছা একটু মিশে গেল, ইয়ে করি, এই এক্স কে বলা হয় হচ্ছে তরঙ্গের বিচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট অফ ওয়েভ। ঠিক আছে, বুঝতে পারছো? এইটা কিন্তু ওয়াই, কিন্তু আমি আবার বলতেছি এদিকে দেখো ভাই, এটা তরঙ্গের বিচ্যুতি মানে তরঙ্গের অবস্থার পরিবর্তন, আর এটা হচ্ছে কণার অবস্থার পরিবর্তন, মানে কণা পরিবর্তন, আর এটা কিন্তু তরঙ্গের অবস্থার পরিবর্তন, তরঙ্গের বিচ্যুতি বা তরঙ্গের অবস্থার পরিবর্তন। তোমাদের একটু বুঝে দিই, এদিকে গ্রাফ আঁকাই, আগে একটু বুঝে দিই, এদিকে দেখো। ঠিক আছে, এদিকে একটু দেখাই দেখো। আচ্ছা এমনি আঁকাই তো, এটা পরে আঁকাবো নি গ্রাফ। আচ্ছা এরকম আঁকালাম দেখো, এটা মনে করো একটা লাইন দিলাম, এটা একটা লাইন। ঠিক আছে, এরকম হলো, এইদিকে দেখো
এইভাবে মনে করো সাইন হচ্ছে মূল বিন্দুকে দেয়া যায়, এরকম হইলো। তো এখন প্রশ্ন হচ্ছে এ বরাবর এটাকে বলা হয় ওয়াই। এই জায়গায় একটা বস্তু কণা ধরলাম, এই জায়গায় আছে মনে করো, এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার এ। এই জায়গায় মনে করো একটা পার্টিকেল ধরলাম, এই জায়গায় আছে মনে করো, সাপোজ এই জায়গায় যদি পার্টিকেল ধরি, এই এখান থেকে এই যে জিরোর থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত যে গেল, এটার দূরত্ব হচ্ছে এক্স। আর এই যে উপরে যে আছে পার্টিকেল, এই স্বাভাবিক অবস্থান সাম্য অবস্থানের উপরে যেটা গেছে, এটাই হচ্ছে ওয়াই। ঠিক আছে, এই জায়গায় বস্তুর কণার বেগ, ত্বরণ, সম্মুখ অবস্থা সব মিলা বলা হয় কণার দশা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমি আবার দেখাবো। এইদিকে দেখি, নতুন পেজে যাই। এইদিকে দেখো, মনে করো এই জায়গায় একটা লাইট সোর্স আছে, লাইট সোর্স, এখান থেকে কণা বের হচ্ছে অসংখ্য, এরকম এদিকে বের হচ্ছে, এদিকে বের হচ্ছে, এদিকে বের হচ্ছে, চারিদিকে যাচ্ছে। এবার যদি ভাই আমরা দেখো এখানে ধরলাম, এভাবে দেখালাম যে ভাই এইভাবে একটা যদি আমরা দাগ টানি গোল, আচ্ছা ভালো হলো না। এদিকে দেখো, এটা এ পয়েন্ট, এটা যদি বলি ভাই বি পয়েন্ট, এটা যদি বলি সি পয়েন্ট, এটা যদি বলি ডি পয়েন্ট, এটা মনে করো ই দিলাম, এটা দিলাম হচ্ছে এফ, আর এটা দিলাম মনে করো জি। এই কয়েকটা দিলাম, সবগুলোর স্মরণ হচ্ছে এক্স। স্মরণ কি? সাম্য অবস্থাকে এক্স এক্স এক্স, এটারও এক্স, এটারও এক্স, এটারও এক্স। ভাই আমি যদি প্রিভিয়াস পেজে ব্যাক যাই, একটু ভালো করে দেখো তো ভাই। এইদিকে দেখো, তোমাদের বোঝানোর জন্য আমি একটু সুন্দর করে একটা লিখলাম। এদিকে দেখো, এটা যদিও খিজিবিজি হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে আমরা ঠিকঠাক করি। এই যে এই জায়গাটা, এই যে এখান থেকে এই জায়গাটা মনে করো এটা হচ্ছে ওয়াই। এই জায়গায় কোনো পার্টিকেল নিচে, এই পার্টিকেল একবার নিচে নামবে, একবার উপরে উঠবে। এই যে এখান থেকে যেটা গেলাম দেখো তো, এই বরাবর দূরত্ব হচ্ছে এক্স। এখান থেকে দেখো তো তরঙ্গ এখান থেকে শুরু হয়, এই পথে পাড়ি দেয়, এই জায়গা পর্যন্ত তরঙ্গ কত দূরে গেছে বলো তো ভাই? এক্স দূরে গেছে তরঙ্গ। এই পয়েন্টটা যদি নিই, এখানে এক্স দূরে গেছে। আর এই সাম্য অবস্থা থেকে এটা ওয়াই দূরত্ব, মনে করো এটা ওয়াই দূরত্ব। এই সর্বোচ্চ ওয়াই দূরত্ব হবে, ওটাই হচ্ছে বিস্তার বলা হয়, এটা বিস্তার, এটা বলা হয় এই ওয়াইকে। তাহলে এখন দেখো তো, প্রত্যেকটা তরঙ্গ কি হয়েছে, এই যে এখান থেকে বের হয়েছে, বের হয়ে এক্স দূরত্ব অতিক্রম করেছে, একই দশা সম্পূর্ণ। এভাবে গোল একটা মুখ দাগালাম, সব জায়গায় এক্স দূরত্ব অতিক্রম করেছে। কোন সময়ে? আমরা ধরে নিলাম টি ইকাল টু টি1 সময়ে। তাহলে সবগুলোর কি হবে বলতো? এ পার্টিকেলের কি হবে? এ পার্টিকেলের হচ্ছে ওই জায়গায় দশা কত হবে বলতো? ওমেগা। ধরে নিলাম ওমেগা কণিক বেগে এটা ঘুরতেছে, ওমেগা টি1 প্লাস কে এক্স। বি বিন্দুর দশা কি হবে বলতো ভাই? ওমেগা টি1, সবগুলোর দশা সেম হবে, কে এক্স। কেননা বলতো সবগুলো যে বি বিন্দু দেখো তো, এখান থেকে গেছে কত এক্স দূরত্ব, এক্স, এই জায়গারও দশা সেম। সি বিন্দু দেখো তো, এই আলোক উৎস থেকে কত দূরে গেছে বলতো? এক্স দূরে। তাহলে সি বিন্দুর কত হবে দশা বলতো? ওমেগা টি1 প্লাস হচ্ছে কে এক্স। এরকম ডট 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 যে পর্যন্ত নিচে আর কি, জি পর্যন্ত সবগুলোর দশা সেম হবে। বুঝিছো? যে জায়গায় দশা সেম হবে সবগুলো নিয়ে যদি আমি একটা কি বলতো এরকম সার্কেল দাগাই, সেটাই হবে হচ্ছে কি বলতো তরঙ্গমুখ। সেম পেজ, একই দশা থাকবে সবারগুলো, একই দশা। এই কি বলে দেখো তো ভাই, তোমাদের দেখালাম দশা কাকে বলে, একটু ভালো করে দেখো। এই যে সমীকরণে দেখছো, এটা হচ্ছে তরঙ্গের সমীকরণ, ওয়াই ইকাল টু এ সাইন ওমেগা টি। এই যে ভিতরের এতটুকু অংশকে কি বলা হয় বলতো? দশা বলা হয়। এদিকে দেখো, এই যে দশা, আমরা টাইম নিছি টি ইকাল টু টি1, আর কত দূরত্ব অতিক্রম করেছে সাম্য অবস্থান থেকে। এখানে তো এক্স এর মান 0 মনে করো, এখানে এক্স এর মান কত হবে? ধরে নিলাম এটা এক্স এর মান মনে করো 2, এটা 4, এটা 6, এটা মনে করো হচ্ছে 8, এই জায়গায় ধরলাম হচ্ছে মনে করো 9। এই জায়গায় এক্স এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এখন দেখো আমরা যেটা করছি, এই যে এখান থেকে আলোক উৎস গেছে, এ বিন্দুতেও দেখো তো ভাই স্মরণ এক্স, বি বিন্দুতে এক্স, সি বিন্দুতে এক্স, সবগুলো এক্স। তাহলে এই বিন্দুর দশা হচ্ছে, এখন টাইম যেহেতু টি ইকাল টু টি1 বসাইছি, তাহলে এই বিন্দুর দশা ওমেগা টি1 কে এক্স, বি বিন্দুর দশা ওমেগা টি1 প্লাস কে এক্স, সি বিন্দুর দশা হচ্ছে ওমেগা টি1 প্লাস কে এক্স। এগুলো সব দশা হচ্ছে কি বলতো? সমদশা সম্পূর্ণ সব কোণা। যদি আমরা কি করি বলতো, এই বরাবর একটা যদি এইভাবে রেখা দাগাই, যে জায়গায় সমদশা আছে, তাহলে এটাকে বলা হয় তরঙ্গমুখ। এই যে দাগাইছি, এটাকেই বলা হয় কি বলতো ভাই? তরঙ্গমুখ। বুঝতে পারছো? এটা কিন্তু ফুটবলের মতন গোলাকার।
ঠিক আছে, এটা এরকম বৃত্ত দেখাচ্ছে, এটা মনে করো ফুটবলের কেন্দ্রে আছে এই আলো, পয়েন্ট সোর্স। দেখো তো এই জায়গায় মনে করো পয়েন্ট সোর্স। আর এটা কি হবে বলো তো ভাই? গোলাকার তরঙ্গমুখ। এটা কি তরঙ্গমুখ? জি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। এটা গোলাকার তরঙ্গমুখ মানে হচ্ছে এটা ফুটবলের মাঝখানে মনে করো এই আলোক উৎস আছে। তা আমি তো এখানে 3 ডাইমেনশন দেখাতে পাচ্ছি না, চারিদিকে ছড়ায় যাবে না ফুটবলের কেন্দ্র থেকে? হ্যাঁ তাহলে এটা কেমন হচ্ছে বলো তো? হ্যাঁ তরঙ্গমুখটা কি গোলাকার, বুঝতে পারছো? এবং জি তরঙ্গমুখের এইদিকে দেখো, এই আমি হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব পড়াচ্ছি, কিন্তু তরঙ্গ তত্ত্বের নীতি একটা প্রথমে পড়ালাম তরঙ্গমুখ, এরপরে আমরা আসি এদিকে দেখো তো 2 নম্বর। 2 নম্বর কি বলেছে? এই সম্প্রসারণ যে আলো হচ্ছে, বুঝতে পারছো? এটা হচ্ছে দেখো তো ভাই অলওয়েজ পারপেন্ডিকুলার, মানে হচ্ছে লম্বভাবে থাকবে। এইদিকে দেখো এখান থেকে যাচ্ছে, এটা নিলাম মনে করো এটা একটা তরঙ্গমুখ। এটা মনে করো t=t1 সময়ে, সময় যদি আরো বাড়াই দেখো তো ভাই এই জায়গায় যায় সবগুলো একই সেম দূরত্ব, দূরত্ব কি করবে? যাবে না। এটাকে মনে করো এভাবে যাচ্ছে, এই জায়গায় যতক্ষণ লাগছে এই জায়গায় এভাবে দিলাম, স্ট্রেট লাইন দিলাম তরঙ্গ মনে করো। সাপোজ এখানে যাতে t1 আর এখানে যাতে মনে করো t=tt সময়, এটা দুইটা তরঙ্গমুখ দেখাইছি। সব সময় কি হবে বলো? একটা তরঙ্গের সাথে আরেকটা তরঙ্গ সবসময় লম্বভাবে যাবে। কিভাবে যাবে? লম্বভাবে যাবে ভাই, বুঝতে পারছো? এই যে তরঙ্গ যে সম্প্রসারিত হচ্ছে, এই তরঙ্গ, এই ওয়েভটা দেখো তো, এই ওয়েভের সাথে দেখো তো লম্বভাবে যাবে। কিভাবে যাবে? লম্বভাবে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখবো টাইপ অফ ওয়েভ ফ্রন্ট, সামনের দিনে দেখবো নি। এটা হচ্ছে আমরা এই পর্যন্ত দেখলাম, বুঝতে পারছো? অনেক কিছু ইয়া হলো, আজ এই পর্যন্ত থাক। এগুলা সিম্পল পড়ালাম আজ, এগুলা হচ্ছে ডিটেলস কোনো জিনিস পড়াইনি, বুঝতে পারছো? জি। আচ্ছা।